আজকে আমরা একটা বিশেষ দিনে হাজির হয়েছি একজন বিশেষ মানুষকে নিয়ে। তো তার আগে আমরা একটু বলতে চাই আহ, এই দুটি লাইন যে ফুল ফুটুক বা নাই ফুটুক আজ বসন্ত, কোকিল ডাকুক বা নাই ডাকুক আজ বসন্ত। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তো আজকে আমাদের সাথে রয়েছে একরাম, সুদূর কাতার থেকে। তিনি আমার একজন অত্যন্ত স্নেহের প্রিয় শিক্ষার্থী। আজকে তার সাথে গল্প করবো, আড্ডা দিব আজকে এই বিশেষ দিনে। তো একরামের আজকে ডে অফ, সারাদিন তেমন কোনো অ্যাক্টিভিটি রাখেনি, যদিও রাখতো আজকের বিশেষ দিন, হয়তোবা বন্ধুদের সাথে ঘুরতে যেত, বাট আমাকে সময় দিয়েছে জন্য একরামকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং একরামকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোতে। একরাম, শুরুতেই জানতে চাই যে আপনি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্যার। আর আসলে খুবই নিজেকে কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, ওনার সাথে আমি আজকে লাইভে যে কিছু একটা ডিসকাস করতে পারবো। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি আপনি কোথায় অবস্থান করছেন এবং কি করছেন বর্তমানে? স্যার, বর্তমানে আমি কাতার দোহাতে অবস্থান করছি আর আমি জব জায়গায় চাকরি করছি। কাতার এয়ারলাইন্সে জব করছি কাস্টমার সার্ভিসে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো শুরুতেই আমরা যেটা শুরু করতে চাই, আপনি যেহেতু পরিচয় দিলেন যে আপনি আমার একজন শিক্ষার্থী ছিলেন, সুতরাং আমরা শুরু থেকেই শুরু করি। আপনার পড়াশোনা, বিশেষ করে আপনার লেখাপড়ার শুরুর দিকটা, এরপরে আপনি পরবর্তী জীবনে কি কি লেখাপড়া করেছেন, জাস্ট আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্কুল থেকে যদি শুরু করি, আমার স্কুল হচ্ছে আমার নিজের এলাকায় শুক্রাবাদে মডেল হাই স্কুল, ওখানে আমি 10 বছর ছিলাম। ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স। তারপরে আমি কলেজে পড়াশোনা করলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে, ওখানে বিজনেস স্টাডিজ ছিল আমার লেখাপড়া। দেন আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি, কারণ আমার কিছু পরিচিত বড় হয়েছিলেন যারা আমাকে সাজেস্ট করেছিলেন যে আমি মেইনলি আমার ডিগ্রি ছিল ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো আমার বড় ভাইরা আমাকে সাজেস্ট করেছিলেন যে এই সাবজেক্টটার ফিউচার অনেক ভালো, কারণ তখন নতুন নতুন আমাদের ইউনিভার্সিটি একমাত্র যারা এই সাবজেক্টটা লঞ্চ করেন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে। তো তারপরে হচ্ছে আমার অনেকগুলো ভার্সিটি দেখার পরে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আমাকে সবচেয়ে ভালো মনে হয়েছে, যেখানে আমি এই সাবজেক্টটা ভালো মতো নিয়ে পড়াশোনা করতে পারি। এরপরে স্যার আপাতত মাস্টার্স করা এখনো হয়নি, ওটা প্ল্যান করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা কিন্তু আমাদের বলতে পারি মিথ আছে এই পড়াশোনার ব্যাপারে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা মনে করি যে গ্রাজুয়েশন করার পরে, আন্ডারগ্রেডের পরে আমি যদি মাস্টার্স না করি তাহলে বোধহয় আমার লেখাপড়াটা ইনকমপ্লিট থেকে গেল। আপনি তো উন্নত দেশে আছেন, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে উন্নত দেশের জীবনও দেখছেন, লেখাপড়ার সম্পর্কে আপনার ধারণা হয়েছে, আপনার সহকর্মী যারা আছেন ওনাদের ব্যাপারে আপনার যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে। তো সবার সাথে এই যে অভিজ্ঞতার আলোকে আপনি একটু বলেন যে আমরা যেটা মনে করি যে আমাদের মাস্টার্স কমপ্লিট করতে হবে সাথে সাথে, এটা কি যৌক্তিকতা কতটুকু? স্যার এই ক্ষেত্রে আমি বলবো, স্পেশালি আমাদের যে সাবজেক্ট ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আমি যখন গ্রাজুয়েশন শুরু করি 2014-তে, তো আমাদের ইউনিভার্সিটিতে ওয়েস্টিন ঢাকা হোটেল থেকে ওনারা এসেছিলেন আমাদের ইউনিভার্সিটিতে। ওনারা মোটামুটি 70 ইউনিভার্সিটিতে ওনারা গিয়েছিলেন ওনাদের টিম সহ। সবার থেকে ওনারা সিভি কালেক্ট করেন, শুধুমাত্র এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের থেকে মেইনলি। তো নেওয়ার পর স্যার মেইনলি ওনারা ওই সবগুলো ইউনিভার্সিটি সিভি কালেক্ট করার পরে ওনারা এক এক করে ইন্টারভিউ কল করেন। মোটামুটি ওনারা 100 জনকে শর্ট লিস্টেড করেন, দেন ওনাদের মধ্যে রিটেন টেস্ট, দেন ভাইবা, ওগুলো সবগুলো করার পরে টপ 30 যারা ছিলেন সিলেক্টেড, তাদেরকে ওনারা ওয়েস্টিন হোটেলে ইন্টার্নের জন্য সুযোগ দেন। তখন স্যার 2015-তে আমি জয়েন করি ওয়েস্টিনে। তখন মোটামুটি আমার ইউনিভার্সিটিতে শুধুমাত্র 1 বছর কমপ্লিট হয়েছে। তো 1 বছর কমপ্লিট করার পরে 3 সেমিস্টার পরে আমি একটা সুযোগ পেয়ে যাই ইন্টার্ন করার জন্য, যেটা অন্য কোনো সাবজেক্ট হলে স্যার আমি মনে করি যে এটা সম্ভব হতো না, শুধুমাত্র এটার কারণে পসিবল হয়েছে। দেন ওইখান থেকে আমার কর্মজীবনের যাত্রাটা শুরু 2015 সালে অ্যাজ ইন্টার্ন হিসেবে। দেন আস্তে আস্তে কন্ট্রাকচুয়াল জব, দেন তাদের জয়েনের যে ব্যাপারটা। আচ্ছা, তো আপনার লাইফের মানে প্যাশনের জায়গা কি, মানে কি, কিসের প্রতি আপনার অনেক বেশি দুর্বলতা আছে বা প্যাশনেট ফিল করেন, কোন বিষয়টার প্রতি আপনার আকর্ষণ আছে? আকর্ষণ বলতে স্যার যেটা ছিল, বরাবরই যেটা থাকে একটা মানুষের মধ্যে, যে ভ্রমণ করার যে আকর্ষণের যে ব্যাপারটা।
তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইভেন আমার বাবা মা একটু স্ট্রিক্ট ছিলেন, তখন আমাকে একা কোথাও ট্রাভেল করতে দিতেন না। তো আমি আমার লাইফে যখন আমি ইউনিভার্সিটিতে ওঠার পরে মোটামুটি যখন আমার সেকেন্ড ইয়ার চলে যখন, তখন গিয়ে আমি শুধুমাত্র কক্সবাজারে গেছিলাম প্রথম টুরিস্ট হিসাবে। দেন যখন আমি 2019-এ কাতারে জয়েন করার পরে স্যার আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত মোটামুটি 18টা দেশ ঘুরতে পেরেছি। মাশাআল্লাহ। সবচেয়ে বেস্ট যেগুলো ছিল আমার, আমি যেটা মনে করি আমার পার্সোনালি যেটা, যে এশিয়ার যে দেশগুলো যেহেতু এটা বাংলাদেশের কাছাকাছি, আমি যে কোনো সময় যেতে পারবো, যেহেতু এই কোম্পানি আমাকে একটা প্রিভিলেজ দিয়েছে যে ট্রাভেল করার জন্য। তো আমি চেষ্টা করি সবসময় যে ইউরোপ সাইডে, আমেরিকা, অস্ট্রেলিয়া সাইড গুলো আছে এগুলো কভার করার জন্য। আলহামদুলিল্লাহ আমার এগুলো হয়ে গেছে, আমি স্যাটিসফাই, আমার সেটা ছিল। দ্যাটস গ্রেট। এরপরে বিশেষ করে আপনি যেহেতু বললেন যে আপনি 18টা দেশের মতো ঘুরে বেরিয়েছেন, এখনো সামনে অনেক সুযোগ আছে, তো সেটা সামনে যেটা থাকবে সেটা তো আছেই, বাট এই যে 18টা দেশ ঘুরলেন, এটার অভিজ্ঞতাগুলো একটু বলেন, মানে যে সমস্ত দেশগুলোতে আপনি গিয়েছেন একটার পর আরেকটা, তো একটু জাস্ট কম্পারেটিভ অ্যানালিসিস করেন, অথবা আপনি ওভারঅল বলেন যে মানে আপনার অভিজ্ঞতাটা কেমন। স্যার অভিজ্ঞতা বলতে, আমি যখন প্রথম ট্রাভেল করি এটা ছিল রাশিয়া ফেডারেশনের একটা কান্ট্রি, জর্জিয়া। কারণ কাতারে থাকার পরে কাতারের যে রেজিডেন্ট কার্ডটা আমাদেরকে দেয়, এটার কারণে আমি ওখানে অনারেবল ভিসা নিতে পারি। ওকে। তবে স্যার একটা সমস্যা যেখানে আমরা এখনো ফেস করতেছি স্টিল, যেটা বাংলাদেশি পাসপোর্টের কারণে। তো ওখানে যাওয়ার পরে অন্যান্য সবাই করে ছেড়ে দেয়, বাট ওই শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে আমাদের একটা আলাদা রুমে রেখে দেয় চেক করার জন্য। আমাদের ইচ এন্ড এভরি ডিটেইল গুলো চেক করে, যে আমরা কয়দিন থাকবো, ইন্স্যুরেন্স, হোটেল বুকিং। দেন যখন দেখলো যে আমার কোম্পানির নাম, যে আমি কাতার এয়ারওয়েজে কাজ করছি, তখন আমাদেরকে ছেড়ে দেয়। তো জর্জিয়া যাওয়ার পর যে একটা এক্সপিরিয়েন্স হলো স্যার, যেহেতু আমার লাইফের প্রথম একটা ট্রাভেল ছিল, ইন্টারন্যাশনাল ট্রাভেল, তো আমি খুবই মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম এটা দেখার পরে। বাট তারপরে যখন আমি ইউরোপের জন্য চেষ্টা করলাম, তো আমার ইউরোপের প্রথম কান্ট্রি ছিল গ্রিস। গ্রিসে যাওয়ার পরে যেটা দেখলাম, আমাদের বাংলাদেশি ভাই ওখানে অনেক আছে, আচ্ছা। বলতে পারেন যে একটা ছোটখাটো একটা গুলিস্তানের মতো। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে দেন গ্রিস থেকে গেলাম সুইজারল্যান্ড। স্যার আমার স্বপ্নের দেশ যেটা ছিল, আমি যখন প্লেনের মধ্যে ছিলাম যে সুইজারল্যান্ড যখন আমি ল্যান্ড করবো, আমি চিন্তা করতেছিলাম আল্লাহ, আমি যদি এখন মারা যাই, আমি আমার দেশ দেখা হবে না। যদি ল্যান্ড করি, আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের দেশে চলে আসছে। স্যার আস্তে আস্তে আমি শুরু করি। দেন আমার থার্ড কান্ট্রি ওই ট্রিপে যেটা ছিল ফ্রান্স। তো ফ্রান্সে যেটা বলবো স্যার, স্ক্যামিংটা অনেক বেশি হয়। আচ্ছা। তো যারা বিপদ করবে, আমি তাদেরকে বলতে চাই যে কখনো লোভ করতে হয় না। ইভেন আমার বাবা বলে লোভে পাপের মৃত্যু। রাইট। তো ওখানে যে হয় আইফেল টাওয়ারের সামনে, আমি নর্মালি সোলো ট্রাভেল করি, আমি কখনো কারোর সাথে ট্রাভেল করি না। তো যাওয়ার পরে একটু লোভ হয়ে গিয়েছিল স্যার, ওখানে যারা স্ক্যামার যারা থাকে, ওই একটা গেম করা। আচ্ছা। তো আমি সামহাউ ওটাতে গুলিয়ে গিয়েছিলাম। আমি ওখানে ওদের গেমটা দেখে আমি নিজে দূর থেকে গেস করলাম। তো ওরা যে একটা টিম, এটার পরে বুঝতে পেরেছিলাম। ওরা আমাদেরকে ওটা দেখে বললো যে ব্রাভো বয়। তো ওরা আমাকে উদ্বুদ্ধ করলো যে আমি যেন টাকা স্পেন্ড করি। তো আমি 100 ইউরো পে করলাম, গেস করলাম, বল দেখি স্যার আমি লস করে ফেলছি 100 ইউরো। আচ্ছা আচ্ছা। দেন স্যার আমি অবজার্ভ করলাম, দেখলাম যে না, আমি আরো 100 ইউরো স্পেন্ড করবো, আমার আগের 100 ইউরো আমি নিয়ে নিব। স্যার এটাও আমি দিয়ে এটাও লস করে ফেললাম। মনটা খুব আপসেট। ডাবল করে 200 ইউরো আরো দিয়ে মোটামুটি 400 ইউরো আমি হারিয়ে ফেলেছি। এই একটা যে বড় শিক্ষা, যে কখনো কত জায়গাতে লোভ করতে হবে না, যতটুকু আছে আমার অতটুকুতে সন্তুষ্ট থাকা দরকার। এটা আমার থেকে যে এক্সপিরিয়েন্সটা হলো। আচ্ছা। দেন স্যার হচ্ছে, দেন আস্তে আস্তে আমি কোথাও গেলে আমি 2 দিনের ট্রিপে যাই নর্মালি। আর সবচেয়ে সেফ একটা কান্ট্রি আমার কাছে যেটা মনে হয়েছে স্যার আমার ওই ট্রাভেল হিস্ট্রিতে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওদের যে কালচার সবকিছু সুন্দর। আর আমেরিকাতে যাওয়ার পর আমার কাছে সবচেয়ে ভয় লেগেছে স্যার, কারণ ওদের যে এনভায়রনমেন্ট, ওদের যে রাস্তাঘাটের অবস্থা দূর থেকে দেখতে অনেক সুন্দর, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার আমেরিকার অবস্থাটা একদমই বাজে। শুধুমাত্র মায়ামি যে প্লেসটা আছে, ওইটা সম্পূর্ণ টুরিস্ট স্পট, এর জন্য স্যার ওই জায়গাটা মোটামুটি সেফ। তাছাড়া আর কোনো জানি সেফ ইন টার্মস অফ কি আপনার সিকিউরিটি অর মানে রোড হাইওয়েজ, বা কি ধরনের মানে আপনার সমস্যা ফিল করছেন ওই জায়গাটা? একটা মানুষ সেফটি সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে ওইটা। আপনি ধরেন মায়ামিতে আপনি আনায়াসে করতে পারবেন, ওখানে সব জায়গাতে ওখানে আপনি কোনো স্ট্রিট লোক পাবেন না, বা স্বাভাবিক, আমি কারোর সাথে কোনো ছোট করে কথা বলছি না, বা যারা স্ট্রিটে যারা থাকে মেইনলি,
ওদের যে ব্যাপারটা যারা ড্রাগ নেয় ওদের যে কাজগুলো, এটা আপনি লস এঞ্জেলেস বা নিউ ইয়র্ক পাওয়া যায়। মায়ামি টুরিস্ট স্পট হওয়াতে ওই জায়গাতে এই সুযোগটা নিয়ে আসলে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর স্যার রিসেন্টলি সরি আমি একটা অ্যাড করবো, হ্যাঁ প্লিজ। আমি আসলে একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি রিসেন্টলি গত মাসে উমরাতে গিয়েছিলাম। তো আমি আসলে যেটা মনে করি যে এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। মানুষের টাকা যতই থাকুক সম্ভব হবে না যদি আল্লাহ তাআলা ভাগ্যে না লিখে রাখেন। আমি কাতারে 6 বছর ধরে কাজ করছি। এই 6 বছর পরে শুধুমাত্র এই বছরের জানুয়ারিতে আমি আমার সহধর্মিণীর সাথে গিয়েছিলাম উমরা করতে। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশনস ইকরাম, ফর্মালি বলা হয়নি আপনার কনজুগাল লাইফের জন্য, নিউলি এন্টার্ড ইন ইওর কনজুগাল লাইফ। ধন্যবাদ। হ্যাঁ, সুখী সমৃদ্ধ জীবন লাভ করেন, সুন্দর করে জীবন সংসার সাজান। তো এরপরে আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আপনি একজন ট্যুরিজম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এবং প্র্যাকটিশনার, বর্তমানে আপনি প্রফেশনাল, তো সেক্ষেত্রে ইন টার্মস অফ ইউর এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল ট্যুরিজমের সাথে আমাদের দেশের যে ট্যুরিজম, এটার মূল পার্থক্যগুলো কি, বা আমরা কেন অনেক বেশি পিছিয়ে, ওরা কেন অনেক বেশি এগিয়ে, এটার আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে একটু বলেন। স্যার যদি অভিজ্ঞতার আলোকে বলি, ফার্স্ট ব্যাপার যেটা হচ্ছে যে সেফটি যে ব্যাপারটা, একটা কোনো পর্যটক যদি দেশের বাইরে থেকে বাংলাদেশে আসে, তাদের যে সেফটির ব্যাপারটা যে এনশিওর করা হচ্ছে, এই জিনিসটা আমি যেটা মনে করি পার্সোনালি, কারণ আমি যেহেতু দেখেছি, বাইরের দেশে গিয়েছি, সত্যি কথা বলতে চান আমাদের বাংলাদেশের রিসোর্স অনেক বেশি। আমাদের বাইরের দেশে যেগুলো আছে, নদী নালা, সমুদ্র, বন জঙ্গল যেগুলো আছে, পাহাড়, সবকিছু বাংলাদেশে আছে। শুধু সমস্যা হচ্ছে যে অব্যবস্থাপনা, যেটা আমাদের এখানে যদি প্রপারলি ভাবে ব্যবস্থাপনা করা যায়, যে সেফটি এনশিওর করা, যারা বাইরে থেকে আসবে তাদের যে স্ক্যামিং এর যে ব্যাপারটা, এগুলো যদি প্রপারলি যদি হ্যান্ডেল করা যায়, এবং যদি আমরা সাধারণ নাগরিক হিসাবে, দেশের মানুষ হিসাবে আমরা যদি আমাদের নিজের জায়গাটা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে রাখতে পারি, এর থেকে বড় আর কোনো পার্থক্য আমি দেখতেছি না তার সাথে। রাইট। আমি একটা ডকুমেন্টারিতে দেখলাম, ডকুমেন্টারি না, ব্লগিং বলতে পারেন, আমি একজনকে ফলো করি, কয়েকজনকে ফলো করি, দেখি মাঝে মধ্যে আর কি ওনাদের ব্লগগুলো। তো বিশেষ করে এই যে ফিলিপিনের প্রত্যন্ত একটা অঞ্চল, এবং খুবই কি বলবো যে খুবই পোর একটা এরিয়া। তো সেখানটার রাস্তাঘাট উনি দেখালেন, এবং উনি বললেন যে ওদের বাসাটা খুবই, মানে দরিদ্রদের যা হয়, আর্থিক অনটন থাকে, কষ্ট থাকে, ঘর বাড়ি ওরকম থাকে, কাইন্ড অফ স্লাম এরকম টাইপের। বাট ওদের যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা মানে দেখলে মনে হবে না যে এটা কোনো একটা দরিদ্র পীড়িত এলাকা, অথবা এখানে খুব অভাবী মানুষজন বসবাস করে। কারণ রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন, মনে হবে ইউরোপের কোনো রাস্তা। তো এই বিষয়টা আমরা তো যখন দেশের বাইরে আপনারা থাকেন, দেখেন, বিভিন্ন দেশ ঘোরেন, বাড়ির সামনে কেউ কিন্তু ময়লা করে না, বা রাস্তাঘাটে তারা কিন্তু প্যাকেটস বা একটা বটল এগুলো কিন্তু থ্রো অ্যাওয়ে করে না, তারা নির্দিষ্ট জায়গায় ফেলে। বাট আমাদের যেটা দেখা যায়, আমাদের বাড়ির সামনে অথবা আমরা যেখানেই যাই না কেন, আমাদের হাতে যা থাকে ওটা ইউজ করার পরে, খাওয়ার পরে আমরা সাথে সাথে ছুঁড়ে ফেলে দেই। তো এই যে মানসিক পার্থক্যটা, মানে মনস্তত্ত্বের যে চেঞ্জটা, অনেক সময় এটা আমি বলি ক্লাসরুমেও, যে আমরা একই মানুষ, যখন আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে ঢুকি তখন আমাদের বিহেভিয়ার একরকম হয়ে যায়, আবার সেই মানুষটাই আমি যখন ক্যান্টনমেন্টের বাইরে বের হই তখন আমাদের আচরণ চেঞ্জ হয়ে যায়। তো এটার পেছনে মূল কারণটা কি? এটার পেছনে মূল কারণ আমি যেটা মনে করি বাংলাদেশ হিসাবে, যে দুইটা। একটা হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমাদের দায়িত্ববোধ যখন আমরা আমাদের ম্যাক্সিমাম লেভেলে নিতে পারবো, তখন গিয়ে আমরা পরিবর্তন করতে পারবো, এবং যে আমাদের যে ব্যবস্থাপনার যে দায়িত্বে যারা আছেন তাদেরও উচিত হবে এই জিনিসগুলোকে একটা লাইনের মধ্যে নিয়ে আসা। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন ধরেন আমার যে এলাকা দেশে, ওখানে ধরেন আপনি যে মাত্রা মেনশন করলেন যে আমি হাতে যে কোনো ময়লা ফেলে দিচ্ছি, সেখানে যদি একটা বিনের ব্যবস্থা করা থাকে প্রত্যেকটা রাস্তার মধ্যে, তখন একটা স্বাভাবিক মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে সে চাইবে, ওকে আমি এই ময়লাটা এখানে না ফেলে আমি একটু সামনে বিন আছে ওখানে গিয়ে ফেলি। আপনি খেয়াল করে দেখবেন আমাদের ঢাকা শহরে কয়টা জায়গাতে বিন আছে, যে কয়টা ময়লার বিন সবগুলো প্রত্যেকটা মানুষের বাসার ভিতরে। যদি ছোট ছোট এরকম কোনো জায়গাগুলো থাকে, যেরকম পার্কে রাখা থাকে, আমার মনে হয় যে এইগুলো ছোট ছোট চেঞ্জের মাধ্যমে তখন গিয়ে একটা বড় পরিবর্তন আসবে। অবশ্যই আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ইভেন
সাধারণ নাগরিক হিসেবে আমি যখন দেশে থাকতাম, আমি যদি বাসের মধ্যে কোথাও ট্রাভেল করি, আমি প্যাকেটটাকে ফোল্ড করে আমার পকেটে রাখতাম, যেন অ্যাটলিস্ট আমার দুইটা জিনিস আমি চিন্তা করতাম। একটা হচ্ছে জায়গাটা নোংরা হবে, সেকেন্ড যদি আমি বাসের মধ্যেও ফেলি, যে লোকটা এখানে কাজ করবে তার জন্য একটা বাজে একটা অভ্যাস হয়ে যাবে যে এই যে মানুষগুলো ফেলতেছে। তো এগুলো অ্যাভয়েড করা যায় নিজের চিন্তার মাধ্যমে। রাইট। আরেকটা ব্যাপার আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে বিশেষ করে জাপানিজ যে এডুকেশন সিস্টেম আপনি হয়তো বা জেনে থাকবেন, ওখানে কিন্তু স্কুল লেভেল থেকে বা উন্নত দেশগুলোতেও আমি জানি যে স্কুল লেভেল থেকে, সুইজারল্যান্ডের কথা বললেন আপনি কিছুক্ষণ আগে, একদম স্কুল লেভেল থেকে, নার্সারি লেভেল থেকে, কিন্ডার গার্ডেন লেভেল থেকে বাচ্চাদেরকে এই সমস্ত বিহেভিয়ার গুলো শেখানো হয়, যে ডুস ডোন্টস, মানে কি করা যাবে কি করা যাবে না, কোথায় কি করতে হবে কোথায় কি করা যাবে না বা করতে হবে না। তো এই শিক্ষাগুলো কিন্তু ওদেরকে দেওয়া হয়, বাট আমাদের এই জায়গায় মনে হয় অনেক বেশি ঘাটতি আছে। কারণ আমাদের স্কুলগুলোতে বিশেষ করে যে ইনিশিয়াল স্টেজের যে স্কুলগুলো, পাশাপাশি পারিবারিক পরিবারও তো একটা বড় স্কুল, তো সেখানে পরিবার থেকেও এটার শিক্ষার একটা ঘাটতি আমার মনে হয় আছে। এবং আমাদের যে শিক্ষা একদম ইনিশিয়াল স্টেজে, প্রাইমারি নিচের দিকের স্তরে, সেই জায়গাগুলোতে এটা শেখানো হয় না। এর ফলে একটা বাচ্চা যখন বড় হয় তার মধ্যে কিন্তু একটা ওই যে বিহেভিয়ার সেটা কিন্তু থাকে না, যে আমি এটা ফেলতে পারবো না। আপনি কিন্তু যখন দেশের বাইরে যখন থাকেন, আপনাকে জোর করেও কিন্তু একটা ময়লা মানে কেউ ফেলাতে পারবে না। আবার আপনি দেশে আসলেও দেখা যাবে, যেহেতু অনেক বছর ধরে আপনি দেশের বাইরে আছেন, দেশে আসলেও ওই প্র্যাকটিসটাই আপনার থাকে। তার মানে হচ্ছে আপনি অভ্যস্ত হয়ে গেছেন এই জিনিসটা। তো একটা বাচ্চাকে যখন ছোট সময় থেকে এরকম একটা ভালো কাজে বা যে বিষয়গুলো করা যাবে না সেখানে যদি তাকে শেখানো হয় যে তুমি এটা করবে না এই কাজটার বাইরে গিয়ে, তখন কিন্তু সে করবে না। আর যদি সে না শেখে ওইটা আপনার ইনিশিয়াল স্টেজে, বড় হয়ে এটা কিন্তু সবাই মানবে না, মানে অ্যাজ এ হোল। অন্যান্য নেশন কিন্তু অ্যাজ এ হোল ভালো কাজগুলো করে, বাট আমরা হয়তো বা কেউ কেউ করি। যেমন আপনি বললেন যে আপনি ব্যক্তিগতভাবে নিজে একটা প্যাকেট হলো সেটা পকেটে নিয়ে তারপরে যান, পরবর্তীতে যেখানে নির্দিষ্ট জায়গায় ফেলেন। কিন্তু এটা তো খুব মুষ্টিমেয় মানুষ করে, খুবই অল্প মানুষ করে, বাট এটা অ্যাজ এ হোল কিন্তু আমাদের করা হচ্ছে না। তার ফলে যেটা হচ্ছে, আমরা কিন্তু নোংরাই থেকে যাচ্ছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জাতিকে কিন্তু তার যে আশপাশ পরিবেশ, তার বাসার যে সামনের রাস্তাগুলো, এগুলো দেখে কিন্তু অনেক কিছু মেজার করা যায়। কারণ যারা টুরিস্ট আসে ওনারা কিন্তু কারো ঘরের ভেতরে ঢোকেন না, ওনারা তো বাইরেই ঘোরাফেরা করেন। সুতরাং বাইরের যে পরিবেশ, রাস্তাঘাট, এগুলো কিন্তু ওনারা মেজার করেন, ওনারা দেখেন যে এই দেশটা আসলে উন্নত কি উন্নত না। এটা রুচিরও পরিচয় বটে। তো যাই হোক, আমি এখন যেই বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটা হলো, এই যে আপনার অনেকগুলো দেশের ঘোরার যে অভিজ্ঞতা, পাশাপাশি একটা দেশে আপনি অনেক দিন ধরে আছেন, সেক্ষেত্রে এই যে দেশে দেশে মানুষের যে ক্যারেক্টার, মানুষের যে আচার আচরণ বা মানুষের যে কালচার, মানে এডুকেশন, সবকিছু মিলিয়ে এই পৃথিবীর যতগুলো দেশে আপনি ঘুরেছেন, অভিজ্ঞতা হয়েছে, সেই মানুষগুলোর মধ্যে আপনি কিরকম ভিন্নতা দেখেছেন বা কি ধরনের পার্থক্য আপনি পরিলক্ষিত হয়েছে আপনার চোখে? স্যার, পার্থক্য বলতে কিছু কিছু মানুষ আমি যেটা মনে করি, কারণ ওরা যেমন ইউরোপের সাইডের যে কান্ট্রি গুলো আছে, ওরা খুবই রিজার্ভ থাকার পছন্দ করে ইন টার্মস অফ কোনো বন্ধুত্ব করার থেকে, যে অপরিচিত কোনো মানুষকে ওরা ভাবে নিজেদের যে টেরিটরি আছে ওর মধ্যে ঢুকতে দেয় না। এবং তারা মোটামুটি কিছুটা ইনসিকিউর ফিলও করে, হয়তো এটা তাদের এনভায়রনমেন্টাল কোনো ব্যবস্থার কারণে হতে পারে। কারণ আমি যেটা নিজে ফেস করেছি অ্যাকচুয়ালি স্যার। কারণ একটা এক্সাম্পল দিলে, যেমন আমি আমি আগে মেনশন করেছি আমি সোলো ট্রাভেলার। তো আমি যখন ইউরোপের একটা দেশে ঘুরতে গেলাম, তো আমি একজনকে বললাম যে একটা ছবি তুলে দেওয়ার জন্য, কারণ ওখানে কাউকে পাচ্ছিলাম না। সো সামহাউ সে আমাকে খুব অ্যাভয়েড করে গেলেন। এটা উনি ভদ্রলোক ছিলেন, উনি আমাকে অ্যাভয়েড করে গেলেন, যেটা বুঝতে পারলাম যে হয়তো উনি সিকিউর ফিল করছেন না কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলা, এর জন্য এটা ডিপেন্ড করে আসলে স্যার। ওকে। তবে সত্যি বলতে যে ইউরোপের যে কান্ট্রি গুলো বা আমেরিকান যে কান্ট্রি গুলো, ওরা একটু ডমিনেটিং টাইপের। আচ্ছা, এটা ডমিনেটিং ফর দেয়ার পিপল অর আদার পিপল লাইক এশিয়ান পিপল, এরকম কোনো পার্থক্য আছে? ডমিনেটিং হয় স্যার, মোস্টলি এশিয়ান পিপল। এটার কারণ কি? মানে আমরা কি আমাদের ইকোনমিক কন্ডিশন অর মানে আমাদের শিক্ষা অথবা আমাদের আচরণ, যেটা আমি আগেও বললাম, কোনটা আপনি ফিল করেন যে কোনটার কারণে ওরা এই জিনিসটা করে? তো এটা আসলে এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না, কারণ যতটুকু যেটা দেখেছি আমি, যে ওদের যে কালচারাল যে বিহেভিয়ারটা, কারণ ওদের যে কালচার আমাদের কালচার সম্পূর্ণ ডিফারেন্ট। বা পোশাকগত ভাবে একজন পুরুষ হিসাবে মোটামুটি ওদের সাথে আমাদের মিলে যায়।
কিন্তু যে ডমিনেটিং কালচারটা বলতে স্যার ওরা, আমি যেটা মনে করি, যদি কোনো অপরিচিত জায়গা হয় ওরা ওয়েলকাম করতে চাবে না এমন না সবগুলো কান্ট্রিতে। কিছু কিছু স্পেসিফিক কান্ট্রি যারা আছে মোটামুটি একটু রুট টাইপের হয়, একটু রিজার্ভ টাইপের হয়। স্পেশালি যদি আমি জার্মানের কথা মেনশন করি, একটু রিজার্ভ একটু রুট টাইপের থাকে ওরা। বা স্পেনের যদি কথা বলি স্যার, ওরা খুবই ফ্রেন্ডলি হয়। পর্তুগিজ থাকলে খুবই ফ্রেন্ডলি হয়। আমি ইভেন ট্রিপে গিয়েও, একদিনের ট্রিপে গিয়ে আমি অনেক বন্ধু বানিয়ে ফেলেছি পর্তুগালের, স্পেনে। বাট কিছু কিছু কান্ট্রিতে একটু টাফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই পর্যায়ে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, আপনি তো দেশের বাইরে আছেন অনেক দিন ধরে, এবং মোস্টলি আপনি আপনার যারা কলিগ আছে ওরা বিভিন্ন দেশের। তো সেক্ষেত্রে আমাদের তো মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলাতে খুবই কমফোর্টেবল। তো সেক্ষেত্রে আপনার কোনো কমিউনিকেশন গ্যাপ অথবা কমিউনিকেশন স্কিল এটা কি ফিল হয় কিনা, যে আপনি এখানে ল্যাকিংস আছে, অথবা আপনার না থাকুক অন্য অন্য যারা আমাদের দেশ থেকে দেশের বাইরে যায় যে সমস্ত ছেলে মেয়েরা, এদের কমিউনিকেশন স্কিলটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা সিগনিফিকেন্ট আপনার কাছে মনে হয়? তো ফার্স্টলি আমি যেটা মনে করি, ইংরেজি যেটা, এটা তো সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ দেশের বাইরে গেলে তাদের ইংলিশটা লাগবেই, যেটা হচ্ছে ম্যাথস লেভেলে দরকার। এবং সেকেন্ডলি যেটা আমি মনে করি, যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে তারা যায়, যেমন আমি যদি মিডিয়াস্টের কথা বলি, যেমন কাতারে আছি, আমি অনেকভাবে ফেস করেছি অ্যারাবিক না জানার কারণে। ইভেন এখন পর্যন্ত আমি অ্যারাবিক জানি না, কয়েকটা গুটি কয়েকটা শব্দ আমি ব্যবহার করি। কারণ কখনো কখনো কাস্টমার এসে বলে যে তুমি কেন অ্যারাবিক বলতে পারো না, অ্যারাবিক জানতে। তখন সামহাও আমরা এক্সপেক্ট করি, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সব দেশের মানুষরা আসে। সো আমি যেটা এখন মনে করি এই পর্যায়ে এসে, যে হয়তো আমি যদি অ্যারাবিকটা শিখতাম, তো হয়তো আমি আরেকটু বেটার কমিউনিকেট করতে পারতাম অ্যারাবিক কাস্টমার সাথে, আমাকে অ্যারাবিক স্পিকার ডাকতে হতো না। ঠিক তেমনি আদার যে কান্ট্রি গুলোর কথা বলবো, সো ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওইগুলো যদি শিখে যাওয়া যায়, ওইগুলো প্লাস পয়েন্ট হিসেবে ওদের জন্য অনেক কাজ করবে। আর তাছাড়া আমাদের যে আদার ন্যাশনালিটি যেগুলো আছে, আমাদের নেইবার কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান বা নেপালি যারা আছে, ওদের যে ল্যাঙ্গুয়েজ ওটা আমাদের সাথে মোটামুটি সিমিলার। তো সামহাও ইন্টারনাল কমিউনিকেশনের জন্য ইদার আমরা ওদের ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। রাইট। আরেকটা বিষয়, বিশেষ করে প্রফেশনালদের ক্ষেত্রে ইন্টারপার্সোনাল স্কিল। তো এই ইন্টারপার্সোনাল স্কিলের ক্ষেত্রে মানে আমাদের ছেলেমেয়েরা কিভাবে ইমপ্রুভ করতে পারে? আপনি তো অনেকগুলো দেশে ঘুরেছেন, পাশাপাশি এখন একটা আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন। এই ইন্টারপার্সোনাল স্কিলটা কতটা ইম্পর্টেন্ট, মানে সার্ভিস ফিল্ডে অথবা জব ফিল্ডে এটাকে কতটা মূল্যায়ন করে ওরা? তো এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্পেসিফিকলি কোন ডিপার্টমেন্টে কাজ করে। এখন যদি বেসিক লেভেলের যে কাস্টমার সার্ভিস যেটা আছে, এই ক্ষেত্রে দরকার মাইক্রোসফটের যে ব্যবহারটা, এক্সেল বা ওয়ার্ডের যে কাজটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তাদের যে ডেইলি ওয়ার্কশিট, এটা তাদের রিপোর্ট তৈরি করতে হবে। এছাড়া যে ইন্টারনেটের বেসিক যে স্কিল গুলো আছে, একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু দরকার ততটুকু তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি। তাছাড়া যে তারা যদি একটু হায়ার লেভেলে যেতে চায়, যদি বেসিক লেভেলের থেকে একটু অ্যাডভান্স লেভেলে, কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা সফটওয়্যার থাকে ইউজ করার জন্য, এটা আমি মনে করি এটা সব খুব ইজি হয়ে যায় যখন তারা প্র্যাকটিসের মধ্যে থাকে। তাছাড়া আর যদি অন্য কোনো লেভেলে যেতে চায় বা অন্য কোনো পজিশনে যেতে চায়, তখন তাদের জন্য আলাদা কোনো, যদি এখন যেহেতু টেকনোলজির যুগ চলে এসেছে, ওই অনুযায়ী তাদেরকে একটা সিলেক্ট করা দরকার, যেটা আমি মনে করি। বাট এই স্পেশালি হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য তাদের যে বেসিক মাইক্রোসফটের যে স্কিল গুলো আছে, এগুলো করা খুব ইম্পর্টেন্ট। তবে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যেটা লিঙ্কডইন লার্নিং নামে যে অ্যাপসটা আছে, ওখানে অনেক ফ্রি ট্রেনিং করা যায়, যেটা হচ্ছে একজন অ্যাপ্লিকেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা যদি এগুলো তাদের প্রোফাইলে অ্যাড করতে পারে, তখন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কোনো ফিউচার কোনো বড় কোম্পানিতে জব নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এটা তো স্কিলের দিকটা একটা আপনি এমফাসিস করলেন। আমি একটু জানতে চাই যে আমাদের যে আচরণগত ব্যাপারগুলো আছে, মানে আমরা যে অন্য মানুষের সাথে আমাদের যে ব্যবহার, তাদের সাথে যে একটা রিলেশনশিপ মেনটেন করা, বা একটু সফটনেস দেখানো, বা অনেস্টির জায়গাটা, ইন্টিগ্রিটির জায়গাটা, এটার কতটা মূল্যায়ন আছে মানে জবের ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারন্যাশনাল এরিনাতে? এই ক্ষেত্রে স্যার আমি বলবো, এটা ঠিক ততটাই কাজ করবো যতটা আমি নিজেকে আরেকজনের সাথে ইজি করতে পারবো। কারণ কর্মক্ষেত্রে দেখা যায় আপনার সবার সাথে আপনার সুসম্পর্ক সবসময় বজায় রাখাটা একটু টাফ হয়ে যায়, যেটা আমি মনে করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যাদের সাথে মনে হচ্ছে যে
কোনোভাবেই করা যাচ্ছে না, কোনো কিছু ইজি হচ্ছে না। মোটামুটি একটু রিজার্ভ থেকে নিজের কাজটা কমপ্লিট করা। আর যে ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেহেতু ওনাদের সাথে কাজ করতে হবে এভরিডে, তো ওই যে একটা হাই হ্যালো পর্যন্ত সৌহার্দ্যের একটা ব্যবহার, ওটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। না হলে কর্মক্ষেত্রে এই জিনিসটা আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে না। কারণ আমি যখন আমার নিজের মাথার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখবো যে এই লোকটার কারণে আমার কাজটা খারাপ হচ্ছে, ওনার সাথে আমি করতে পারছি না, তখন আমার কাজ কর্মক্ষেত্রে জিনিসটা খারাপ হবে। তো আমি যেটা মনে করি যে বেসিক লেভেলে যতটুকু কমিউনিকেশন দরকার, ততটুকু যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, এটা রাখাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, এখন আসি বিশেষ করে ট্যুরিজম ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু আসি। সেটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটে আমি পরে আসবো, আগে একটু বলেন ইন্টারন্যাশনালি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা যারা বের হচ্ছে প্রতি বছর বা প্রতিদিনই তো বের হচ্ছে নানা প্রতিষ্ঠান থেকে, তো এই যারা বের হচ্ছে এদের জন্য ইন্টারন্যাশনালি জবের অপরচুনিটি কেমন, এর চাহিদাটা কি? তো আমি যেটা মনে করি পার্সোনালি, এই ইন্ডাস্ট্রির জবটা কখনোই শেষ হবে না, কারণ এই ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণভাবে মানুষের ইমোশনের সাথে জড়িত। এখন যদি আমি এক্সাম্পল দিই কাস্টমার সার্ভিস, কেউ বলতে পারে যে রোবট দিয়ে কাস্টমার সার্ভিস রিপ্লেস করে দিবে একটা মানুষের টিকিট কাটার জন্য, বা একটা যে ধরেন ইন কেস কাস্টমার লাউঞ্জে গেল তাদের সার্ভিস নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রে যে রোবটের কাজ সম্পূর্ণভাবে বিফল যাবে। কারণ একটা মানুষের যে ইমোশনের ব্যাপারটা একটা মানুষই বুঝতে পারে। যদি কখনো কোনো ইনসিডেন্ট ঘটে যায় একটা কাস্টমারের সাথে, লেটস সে ইন এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে, তখন একজন কাস্টমারকে অ্যাজ এ স্টাফ আমি যে সার্ভিসটা দিতে পারবো ইমোশনের জায়গা থেকে, তাকে বুঝতে পারবো, বোঝাতে পারবো, এই ব্যাপারটা স্যার আসলে ওই যে টেকনোলজির ব্যাপারটা সেটা করতে পারবো। আর ইন ফিউচারে স্যার যে ইন্ডাস্ট্রিটা আছে, কারণ আমাদের দুনিয়াটা অনেক বড় আমাদের ক্ষেত্রে, তো প্রত্যেকটা দেশে স্যার ট্যুরিজমের ব্যবস্থা আছে, ওখানে প্রত্যেকটা স্টেটে কর্মক্ষেত্রের লোক দরকার। তো এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আমি যেটা মনে করি স্পেশালি এয়ারলাইন ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, রিসোর্ট, অনেক কিছু আছে স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা তো খুবই পটেনশিয়াল যারা পড়াশোনা করতে চায়, বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, নানা নামে নানা ডিগ্রি, নানা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের ডিগ্রির নাম আছে। তো এখান থেকে যারা বের হয় ইনিশিয়াল স্টেজে তাদের স্যালারি বা তাদের যে অনারিয়াম বা কম্পেনসেশন প্যাকেজ কেমন হয়ে থাকে, এরপরে যখন তাদের একটা মিড লেভেল এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন কেমন একটা তার বেতন হতে পারে অন অ্যান অ্যাভারেজ, এরপরে সে যখন আরো এক্সপিরিয়েন্সড হয় এই প্রফেশনে, তাহলে সেক্ষেত্রে তার কত টাকা সে এখান থেকে আর্ন করতে পারে বা করার সুযোগ আছে? স্যার আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি প্রথমে, কারণ একটা স্টুডেন্ট বের হওয়ার পরে তাদেরকে অবশ্যই বেসিক লেভেলের যে জব আছে এমপ্লয় লেভেলে, ওটাতে জয়েন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের হোটেল ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, এই ক্ষেত্রে হয় কি স্টাফ যখন জয়েন করানো হয় তখন কিছু হয় ইদার ক্যাজুয়াল স্টাফ বলে যাদেরকে, আর আওয়ার হিসেবে যখন তাদেরকে জব দেওয়া হয় এক। সেকেন্ড হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, যেটা তাদের হচ্ছে কন্ট্রাক্ট থাকে একটা, যে স্পেসিফিকলি ফিক্সড, ধরা গেল 18 থেকে 20-22 হাজার টাকার মধ্যে তাদেরকে লক করে ফেলা হয় যে বেসিক লেভেল এটা। যখন তারা মোটামুটি পার্মানেন্ট হয়ে যায়, এক্ষেত্রে অবশ্য সার্ভিস চার্জের একটা ব্যাপার আছে, যেহেতু বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রি যেটা হয় নর্মালি 70%, 50% যে সার্ভিস চার্জটা হয়, এটা তারা প্রোভাইড করে থাকে। দেন যখন তারা মোটামুটি পার্মানেন্ট জব পেয়ে যায় যে বেসিক লেভেলে, তখন তাদের মোটামুটি স্যালারি 35 থেকে 40,000 এর মধ্যে চলে আসে। তারপর একটু উপর লেভেলে যদি আপনি বলি আপনাকে আমি, কোঅর্ডিনেটর বা ম্যানেজার বা সুপারভাইজার লেভেলে, তখন ক্ষেত্র বিশেষে 50 থেকে আপ টু 70 to 80,000 এর মতো চলে আসে। দেন স্যার যারা একটু ডিরেক্টর লেভেলে বা টপ লেভেলে চলে যায়, তাদের ক্ষেত্রে মোটামুটি 60 ডিজিটের উপর অবশ্যই তারা পেয়ে যাবে। আর যদি আমি বাইরের ক্ষেত্রে বলি, এয়ারলাইন ইন্ডাস্ট্রির ব্যাপার, ইভেন আমি যদি বলি বাংলাদেশের এয়ারলাইন ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা, কারণ তারা স্যালারিটা ওভাবেই ফিক্সড করে, একটা দেশের যে ওয়েজেস থাকে মিনিমাম ওয়েজেস, ওইটা অনুযায়ী তারা ওই স্যালারিটা তাদেরকে পে করা হয়। আর যদি আমি বাইরের কথা পে করি, তখন স্যার এই ক্ষেত্রে মোটামুটি অন এভারেজ 6 ডিজিট যদি আমি ধরি, সেটা আরামসে অনায়াসে তারা পেয়ে যাবে বেসিক লেভেলে। সাথে তাদের যে আদার যে বেনিফিট গুলো থাকে ওটা এক্সট্রা কমপ্লিমেন্টারি যাবে। ওকে, দ্যাটস গ্রেট। এখন মানে আমি একটু জাস্ট এই জায়গাটা একটু এক্সপ্লেইন করি, এরপর আপনি আপনার মতামত দিবেন যে এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা প্রফেশনাল বা যারা কাজ করে, বিশেষ করে 5 স্টার হোটেলে যারা কাজ করে,
বা ট্যুরিজমে যারা পড়াশোনা করে পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করে, তাদের ব্যাপারে আমাদের যে কমিউনিটি বা আমাদের যে দেশের মানুষজনের যে ধারণাটা, যে তারা ট্যুরিজম থেকে পড়াশোনা করেছে এবং হোটেলে কাজ করে, তার মানে হচ্ছে তারা হোটেল বয় অথবা হোটেলের যেটা একদম নিম্ন নিম্ন স্তরের যে কর্মচারী, অর্থাৎ আমরা এই যে লোকাল যে হোটেলগুলো আছে এই হোটেলের সাথে মানে কল্পনা করি, আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটে আমি বলছি। তো এটা একটা ধারণা। আর একটা ধারণা মানে কম্পিউটার সায়েন্সে যারা লেখাপড়া করে ওরা যে কম্পিউটার চালাবে, কম্পিউটারে কাজ করবে অথবা টাইপ করবে অথবা ফটোকপিয়ার মেশিন চালাবে বা কম্পিউটারে কোনো কিছু প্রিন্ট করবে বা এই ফটোশপ করবে, ইলাস্ট্রেটর করবে, এগুলো হলো কম্পিউটার সায়েন্সের ছেলে মেয়েদের কাজ। তো এটা একটা মানে আমি আমাদের দেশের প্রেক্ষাপটে কথা বলছি। তো এই ধারণাটা আসলে কিভাবে ভাঙা যায় বা এই ভাঙার জন্য কি করণীয় আছে আমাদের? তো এক্ষেত্রে আমি মনে করি যে ম্যাক্স লেভেলের পাবলিক অ্যাওয়ারনেস যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা যদি না ঢুকে তখন তারা এটা কোনোভাবে জানতে পারবে না। তো এখন যেহেতু টেকনোলজির যুগ, সবাই হাতের মুঠোয় মোবাইল ফোন আছে, তারা কোনো না কোনো ভাবে সামহাও দেখতে পাচ্ছে যে কোন পার্থক্যটা বুঝতে পারে। তখন কারণ একটা মানুষ যখন রেস্টুরেন্টে যায় তারা বুঝতে পারে যে এটা কোথাকার রেস্টুরেন্ট, তাদের লেভেলটা কতটুকু। একটা যখন ফাইভ স্টার হোটেলে যায়, কারণ ইদানিং তো দেখা যাচ্ছে স্যার মোটামুটি আমাদের দেশে মোটামুটি গুটি কয়েকটা ফাইভ স্টার হোটেল আছে বা ফোর স্টার থ্রি স্টার হোটেল আছে। তো ডিপেন্ড করে স্যার আসলে মানুষের অ্যাওয়ারনেসের উপরে। তারা যদি দেখে যখন কোথাও বিলবোর্ড হচ্ছে, তাদের মার্কেটিং প্রমোশন হচ্ছে কোনো ওকেশনের জন্য, তখন এই ব্যাপারগুলো মানুষের মধ্যে কাজ করে। ইভেন আমি যেটা মনে করি যে প্রত্যেকটা এলাকাতে যদি বা পরিবারে যদি মোটামুটি এরকম দু একজন থাকে যারা ইউনিভার্সিটি আছেন, তখন তাদের মোটামুটি একটা ধারণা ভুল ভেঙে যাবে। এবং আমাদের ইউনিভার্সিটি থেকেও আসলে উচিত যে তারা এটার উপরে একটা মার্কেটিং প্রমোশন অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যে এই সাবজেক্ট আছে একটা ইউনিভার্সিটি, এই সাবজেক্ট এই বেনিফিটস, এবং তারা এই সুযোগ তৈরি করে দিতে পারবে একটা ভবিষ্যতে একটা স্টুডেন্টের জন্য। তো এটা আসলে অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। রাইট। আপনার জাস্ট একটু জ্ঞাতার্থে আমি বলছি বা যারা দেখছেন তাদের জন্য বলছি, আমি আমার বর্তমান রানিং একজন স্টুডেন্ট, ও ঢাকা ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের খুবই মেরিট পজিশনে আসছে আর কি। তো ও একটা মেয়ে স্টুডেন্ট, তো ওকে ওর কোন রিলেটিভ বলছে যে ট্যুরিজম কোনো সাবজেক্ট হলো, ট্যুরিজমে কেউ পড়ে, এটা তো একটা মানে এই সাবজেক্টে পড়ে কোনো ক্যারিয়ার নাই, ভবিষ্যৎ নাই, এখানে তুমি ভর্তি হবে না। পরে ওই মেয়েটা সে ঢাকা ইউনিভার্সিটির ট্যুরিজম ডিপার্টমেন্টে ভর্তি না হয়ে সে আমাদের এখানে পড়াশোনা করছে। তো এখানেও সে ভালো সাবজেক্টে পড়ছে, বিবিএ প্রোগ্রামই পড়ছে। বাট এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারলো না বা ভালো একটা প্রতিষ্ঠানে সে চান্স পেয়েছে বা ভালো একটা সাবজেক্টে ইনফ্যাক্ট চান্স পেয়েছে, প্রতিষ্ঠান যেটাই হোক না কেন একটা ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, বাট সে সেখানে পড়াশোনা করতে পারলো না ডিউ টু ল্যাক অফ নলেজ অ্যাবাউট দ্য প্রোগ্রাম অর দ্য কোর্স। তো এই বিষয়টা আমাদের কিন্তু অহরহ ফেস করতে হয়। অর্থাৎ আমরা যারা এডুকেটর, পাশাপাশি আমাদের যারা শিক্ষার্থী, বিশেষ করে এই ফিল্ডে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ফিল্ডে যারা পড়াশোনা করে, এদেরকে এটা বেশি ফেস করতে হয়। তো এরকম আপনাকে করতে হয়েছে কিনা যখন আপনি দেশে ছিলেন, বিশেষ করে আর কি আমি বলছি যে যেহেতু আমাদের অ্যাওয়ারনেসটা খুবই কম এটার ব্যাপারে, এই কোর্সের ব্যাপারে, তো আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কথা সম্মুখীন হতে হয়েছে আপনি এই ট্যুরিজম নিয়ে পড়ছেন এই জন্য? স্যার আসলে আমি আমার পরিবার থেকে কখনো এই কথাগুলো কখনো শুনিনি, কারণ আমার পরিবার থেকে সবসময় আমাকে লিভারেজ দিয়েছেন। তারা আমাকে বলেছেন যে আমার পড়তে মনে চায়, আমি যেন সেটাই করি। তো আমি তাদেরকে কখনো ডাউন করিনি, কখনো খারাপ কোনো পথে যাইনি, কারণ যে তারা আমাকে একটা ফ্রিডম দিয়েছে আমার নিজের করার মতো। তো এটা আমি আগেই বলেছিলাম যে যেহেতু আমার পরিচিত যারা ছিল তারা আমাকে বলেছিলেন এই সাবজেক্ট পড়ার জন্য, তাদের থ্রুতে আমি জানতে পেরেছি। তবে সত্যি কথা বলতে আমি আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি একটু ডাউন করে কথা বলেছেন। কারণ আমি যখন স্টার্ট করি ইউনিভার্সিটিতে সবগুলো ডিপার্টমেন্টে ট্রেনিং করায়, যখন ট্রেনিং করানো হয় হাউসকিপিং থেকে শুরু করে F&B, ফ্রন্ট অফিস, সব ডিপার্টমেন্ট। তো আমার স্টার্টটা হয়েছিল হাউসকিপিং ডিপার্টমেন্ট থেকে। তো তখন যখন যে কম্পিউটার যে ক্লাসটা হয়, উনি তখন আমাকে সামহাউ জিজ্ঞেস করলেন যে তুমি কোন ডিপার্টমেন্টে আছো। তো আমি ডিপার্টমেন্টের কথা মেনশন করলাম যে হাউসকিপিং। তো সামহাউ উনি একটু নিচে করে কথাটা বললেন, অন্যান্য যারা আমার বন্ধু বান্ধব ছিল ওদের সামনে বললো ও হাউসকিপিং এটা তো বুয়াদের কাজ। তো আমার মোরালটা তখনই নষ্ট হয়ে যেতে পারতো। আমি কখনো আশা করিনি যে একজন শিক্ষক আমাকে এই কথাটা বলবেন। বাট তারপরেও স্যার আমি যেটা মনে করি যে হয়তো বা আমার মধ্যে একটা অদম্য একটা
ইচ্ছা শক্তি ছিল যে ইন্ডাস্ট্রিতে আমি কিছু করবো। আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে স্টার্ট করেছি এবং এখন আমি যেখানে এসেছি আমি মনে করি আমি সাকসেস। আমার যতটুকু দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, কারণ আমার যে চেষ্টা ছিল। তো আমি মনে করি স্যার আসলে এটা মানুষ অনেক কথাই বলবে, তো সত্যি কথা বলতে ওগুলো কানে নেওয়া যাবে না, কারণ আমার যেটা মেইন ফোকাস সেটা আমি সেটাই করবো, সেটা যদি করতে পারি দেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা, যেহেতু আমরা এটার একটা মানুষের যে ভ্রান্ত ধারণা এটা নিয়ে কথাই বলছি, আপনি একটু প্রফেশনাল হিসেবে আপনি একটু বুঝিয়ে বলেন আসলে এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই বিষয়টা কি, মানে এখানে কি কি করা হয় বা এখানে কি কি, বিশেষ করে আমি একাডেমিক কথাই বলছি, যে কি কি কোর্স পড়ানো হয় এবং এটার প্রয়োগটা কি? এটা কি ওই যে হোটেলে যারা কাজ করে হোটেল বয় বা আমরা যেটা সাধারণত দেখি রেস্টুরেন্ট গুলোতে, সেটাই মানুষ ভাবে যে ওখানে মনে হয় যে ওই কাজগুলোই ওরা করে বা ওইভাবে করে। তো এটা আপনি একটু বুঝিয়ে বলেন, একাডেমিক অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্র্যাকটিক্যাল যে নলেজ, এটার উপরে মানুষের ভুল ধারণাটা একটু ভেঙে দেওয়ার যতটুকু আপনি যতটুকু ভুল ভাঙিয়ে দিতে পারেন আপনার পক্ষে সম্ভব, এটা একটু সবার উদ্দেশ্যে বলেন। আমি যেটা মনে করি, কারণ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সাবজেক্টটা এটা হচ্ছে ফিউচার অনেক বড়। কারণ আমি আসলে সত্যি বলতে স্যার, আমি স্কুলে এসএসসিতে A+ পাওয়া একজন স্টুডেন্ট ম্যাথে। তো শুধুমাত্র যখন আমি কলেজে পড়ি তারপরে আমার মধ্যে ম্যাথ নিয়ে একটু ভয় ঢুকে যায়। শুধুমাত্র এই ভয়ের কারণে আমি বিবিএ চুজ করি, যে ম্যাথ আমি পারবো না। ট্যুরিজমে আমি শুনেছি যে ট্যুরিজমে কোনো ম্যাথ করবে না, বাট যখন এই সাবজেক্টে জয়েন করলাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে, আমি দেখলাম এই সাবজেক্টে সব ডিপার্টমেন্ট পড়ানো হচ্ছে, ম্যাথ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, যা যা দরকার, HRM সবকিছু। হ্যাঁ, ইকোনমিক্স তো আমি নিয়েছিলাম। ইকোনমিক্স, আপনি নিয়েছিলেন, রাইট। সব ধরনের সাবজেক্ট ইনক্লুড করা আছে। তো আমি মনে করি এই সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন করার পরে একজন স্টুডেন্ট যখন কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করবে তার কাছে অপশন থাকবে ফাইন্যান্সে জব করার, তার কাছে অপশন থাকবে অ্যাকাউন্টিং এ, HR এ, কারণ এই স্টুডেন্টটা সবগুলো সাবজেক্টের সমন্বয়ে তার গ্রাজুয়েশন কমপ্লিট করা শেষ। এই স্টুডেন্টটা জানে কোন সাবজেক্ট কি আছে এবং কোন ডিপার্টমেন্টে কি আছে। বাট অন্য ডিপার্টমেন্ট যেটা আমি বলবো, যেমন যদি আমি শুধু বিবিএ পড়লে এর মধ্যে আমাকে স্পেসিফিকলি একটা মেজর সাবজেক্ট চুজ করতে হবে, ইদার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা অন্যান্য যে সাবজেক্ট গুলো থাকে বা কমার্সের যে ব্যাপারগুলো। বাট ট্যুরিজম থেকে পড়লে এই বাধ্যকতা গুলো থাকে না। আমি চাইলে যে কোনো মুহূর্তে HR জয়েন করতে পারবো, ফাইন্যান্সে জয়েন করতে পারবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড বলে আমার সবগুলো সাবজেক্ট ইনক্লুড করা আছে এই ডিপার্টমেন্টে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মেজর ফ্যাক্ট, যেটা এই সাবজেক্টটা করলে সুবিধা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে যেটা আমি বলবো স্যার, কর্মক্ষেত্রে ওই যেটাই বললাম যে খুবই ইম্পর্টেন্ট দরকার, যে আমি যদি কাস্টমার সার্ভিসে যাই আমার যে বেসিক যে সাবজেক্ট গুলো থাকে ওগুলো অলরেডি ইনক্লুড করা, এবং অন্যান্য সাবজেক্ট যদি আমি জয়েন করি তো ডিপার্টমেন্ট ওয়াইজ আমাকে যেতে হবে। আপনি একটু ডিপার্টমেন্ট গুলো একটু কাইন্ডলি এলাবোরেট করতে পারেন, যে ফ্রন্ট অফিস, তারপরে হচ্ছে এই যে ব্যাক এন্ডে যে সমস্ত কাজগুলো হয় আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ একটু এক্সপ্লেইন করার চেষ্টা করেন, তাহলে হয়তো মানুষ আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। আমি তাহলে দুইটা ইন্ডাস্ট্রি সম্পর্কে বলবো, একটা হোটেল ইন্ডাস্ট্রি, একটা এয়ারলাইন ইন্ডাস্ট্রি, যেটা আমার দুটাতে একটা এক্সপিরিয়েন্স আছে। আমি যদি হোটেল ইন্ডাস্ট্রির কথা, ফ্রন্ট অফিসের যে ব্যাপারটা আছে, ফ্রন্ট অফিসের আন্ডারে 2 থেকে 3টা সাব ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে সরাসরি ফ্রন্ট ডেস্ক, যারা রুম ইস্যু করা থেকে শুরু করে পেমেন্ট কালেক্ট করা থেকে সবকিছু করে থাকে। দেন সেকেন্ড ডিপার্টমেন্ট আসে হচ্ছে কনসিয়াস, যারা মেইনলি কাস্টমারকে ইন্ট্রোডিউস করায় হোটেলের ফ্যাসিলিটিস সম্পর্কে, কাস্টমারকে অ্যাসিস্ট করা হয় যে ব্যাগেজ যারা নিয়ে আসে এগুলো নিয়ে। থার্ড যদি আমি বলি স্যার, সেটা হচ্ছে বিজনেস সেন্টারে যদি কোনো হোটেলে থাকে তখন যে কাস্টমার বেসিক্স লেভেলের সার্ভিস গুলো দিয়ে থাকে, যে কাস্টমারের যদি কোনো ইন্টারনেট সংক্রান্ত কোনো কিছু দরকার, ইমেল সংক্রান্ত কোনো প্রিন্ট আউট দরকার, কোনো কিছু রিলেটেড হলে তখন তারা এই হেল্প গুলো করে থাকে। ইভেন যে লাউঞ্জের যে স্টাফ গুলো থাকে তাদের কাজ হচ্ছে মোটামুটি জাস্ট ম্যানেজ করা। আর যদি অন্যান্য সব ডিপার্টমেন্টের কথা বলি, হাউসকিপিং ডিপার্টমেন্টে তারা 2 ধরনের কাজ হয়, একটা হচ্ছে রুম ডিভিশন, একটা হচ্ছে পাবলিক এরিয়া, যারা তারা বলে। পাবলিক এরিয়া বলতে যে হোটেল ইন্ডাস্ট্রিতে 2টা কথা, একটা হচ্ছে রুম ডিভিশন, যেটা শুধুমাত্র রুমের যে কাজগুলো করবে স্টাফরা, রুম গোছানো, রুম ক্লিন করা, এই একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে একটা হোটেলের সার্বিক যে ক্লিননেস এর যে ব্যাপারটা, ইন্টারনাল যে ক্লিননেস এর ব্যাপারটা, এটা তারা ওই হাউসকিপিং আন্ডার থেকে করা হয়। দেন তাদের আরেকটা ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র সাপ্লাই করা হয় যে অ্যামিনিটিস গুলো স্টাফকে এবং কাস্টমারকেও। যদি কাস্টমারের কোনো অ্যামিনিটিস দরকার হয়, ফর এন এক্সাম্পল টুথব্রাশ বা টাওয়েল, তাদের জন্য একটি স্পেসিফিক ডিপার্টমেন্ট থাকে, ওরা ওটা সাপ্লাই করে। দেন এর উপরের পজিশনে তারা চলে যায় কোঅর্ডিনেটর, সুপারভাইজার লেভেলে।
যদি আমি এফএনবি রিলেটেড ধরি, এখানে শেফ আছে, শেফের পেছনে যারা কাজ করে, যারা ওই ক্লিননেস এর কাজ বা কাটিং এর যে কাজগুলো করে, এখানে 3-4টা ডিপার্টমেন্ট আছে এবং শেফের মধ্যে তাদের পেস্ট্রি ডিপার্টমেন্ট, হট কিচেন, কোল্ড কিচেন যে ব্যাপারগুলো আছে, এটা হচ্ছে কাস্টমার সার্ভিস রিলেটেড যে ব্যাপারটা। আর এরপরে যদি আমি বলি স্যার, ওটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে, যারা ফাইন্যান্সে কাজ করে, অ্যাকাউন্টিং এ কাজ করতেছে, বা মার্কেটিং এ যারা কাজ করতেছে, বা কেটারিং সার্ভিসে কাজ করতেছে। যারা কেটারিং বলতে, একটা হোটেলে যখন তারা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তাদের কাজ হচ্ছে কোনো কাস্টমারকে কনভিন্স করা তাদের প্রোগ্রাম গুলো যেন এই হোটেলে করা হয়, এবং কিভাবে তারা সেগ্রেগেট করবে, প্রাইসিংটা কিভাবে করবে। তো এইটা হচ্ছে বেসিকলি। আর ফাইনাল হচ্ছে স্যার এইচআর, যেটা সবকিছুর উপরে যেটা আছে। তো মোটামুটি এই কয়েকটা ডিপার্টমেন্ট একটা হোটেল ইন্ডাস্ট্রিতে আছে। ওকে। আর এভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা বলবো স্যার, সেটা হচ্ছে স্যার যদি কাস্টমার সার্ভিসে ধরে, কাস্টমার সার্ভিসে স্যার মোটামুটি যেমন চেক ইন কাউন্টার থেকে শুরু করে ফ্লাইট ট্রান্সফার করা, ভিআইপি মুভমেন্ট থাকে, এগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস। আর যদি ব্যাক এন্ডে বলা হয়, কন্ট্যাক্ট সেন্টার থেকে শুরু করে আমাদের সেম, সবকিছুই সেম স্যার আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে। আচ্ছা আচ্ছা। তো আমি জাস্ট একটু বলি মানুষের নো হাউ এর জন্য বা কনসিয়াসনেস এর জন্য, সেটা হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রির যে সমস্ত আম, এখানের কোর্সগুলো আমরা পড়াই, এটা বিশ্বমানের কোর্স, এবং এখান থেকে যারা বের হয় আমি দেখেছি, কম্পেয়ারিং টু আদার ফ্যাকাল্টি অর ডিপার্টমেন্টস, এখানকার ছেলেমেয়েরা আমি বলতে পারি যে কি বলবো, দ্য বেস্ট ছেলে মেয়ে ইন টার্মস অফ দেয়ার কমিউনিকেশন স্কিলস, বিহেভিয়ার, অ্যাট দ্য সেম টাইম অ্যাপিয়ারেন্স। বিশেষ করে এখানকার ছেলে মেয়েদেরকে দেখলেই আলাদা করা যায় আর কি। তাদের হাঁটা চলা, কথাবার্তা, পোশাক আশাক, বিশেষ করে পোশাক আশাকের দিক থেকে সবসময় টিপটপ থাকা, স্মার্টলি সবসময় প্রিপেয়ার্ড থাকা, এটা কিন্তু ট্যুরিজমে যারা পড়াশোনা করে তাদের সাথে চলাফেরা করলেও কিন্তু অনেক এই বিষয়গুলো টের পাওয়া যায়। যেহেতু আমি অনেকদিন আপনাদের সাথে ছিলাম, সরাসরি ক্লাসও নিয়েছি, পাশাপাশি ডিপার্টমেন্টেরও দায়িত্ব ছিলাম অনেকদিন ধরে, সুতরাং আমি দেখেছি। এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির অনেকের সাথেই আমি, যারা লিডিং পজিশনে বাংলাদেশের, তাদের সাথেও মেশার সুযোগ হয়েছে নানা ক্ষেত্রে। তো দেখেছি যে আসলে এখানকার ছেলেমেয়েরা একটু ডিফারেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট থেকে, অন্যান্য যেই জেনারেল ডিপার্টমেন্ট গুলো আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে যারা এই কোর্সে পড়তে আগ্রহী তাদের জন্য বলা আর কি, এবং বিশেষ করে যারা ভুল ধারণা পোষণ করে তাদের জন্য আসলে এটা বলা। তো এখন একটু আপনার ব্যক্তিগত ব্যাপারে জানতে চাই, সেটা হলো যে মানুষের তো একটা ফিলোসফি থাকে, একটা মানুষের একটা ভিউ পয়েন্ট থাকে যে সে কিভাবে তাকে মূল্যায়ন করে বা নিজেকে মূল্যায়ন করে। আপনি আপনাকে কিভাবে মূল্যায়ন করবেন? হোয়াট ইজ ইউর ফিলোসফি? মূল্যায়ন বলতে আমি যেটা মনে করি, সবার আগে নিজে সৎ থাকতে হবে, সেটা যে ক্ষেত্রেই হোক, এবং নিজের মধ্যে কখনো অহংকার রাখা যাবে না। কারণ দিন শেষে আমরা মানুষ, এবং মানুষ মরণশীল। এটা খেয়াল রাখতে হবে যেন কখনো আমার কথাতে কোনো কষ্ট না পায়, এবং এটা খেয়াল রাখতে হবে যেন তার মধ্যে কোনো আমার জন্য কোনো খারাপ কোনো ব্যাপার না আসে। বাট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, একটা এক্সাম্পল দিব আপনাকে। আমি আমার কাস্টমার লাইফের বেস্ট একটা, আমি যে মেমোরি আমার এখন পর্যন্ত মাথায় আছে, যারা কাতার আসার পরে যখন কাস্টমার সার্ভিস কাজ করি। তো আপনি স্যার অ্যাকচুয়ালি যেটা বলেন, আইডেন্টিফাই করা যাবে যেমন ইন্ডাস্ট্রির লোকদেরকে, ঠিক তেমনি আপনি আইডেন্টিফাই করতে পারবেন একজন বিদেশে পরিশ্রম করে যে একজন, যে আমাদের যে প্রবাসী ভাই আছে তাদেরকে, যে তারা কোন কাজটা করছে, তাদের মাসিক বেতন আপনি দেখলে বুঝতে পারবেন তাদের যে ফিচার দেখলে। তো ঠিক তেমনি একজন ইন্ডিয়ান কাস্টমার এসেছিলেন আমার কাছে, কতদিন দেশে যাচ্ছেন, অ্যাকচুয়ালি তার দেশে উনি যাবেন, উনি আমার কাছে এসেছেন, একটু কিছু কথাবার্তা বলছিলেন। আমিও হয়তো দেখলাম আমার কাছে যেহেতু কাস্টমার নেই, আমি একটু সময় দিই। তো উনি কথায় কথায় ফ্যামিলির কি অবস্থা, উনি কোথায় আছেন, যেটা বলতাম যে উনি প্রবাসী, এখানে লেবারের যে কাজগুলো করেন। তো ওখানে শেষ করার পরে তো যেটা বুঝতে পারলাম যে ওনার কাছে টাকা পর্যাপ্ত নেই। তখন আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে ফুড কোর্টটা কোথায়। তো আমি ওনাকে দেখিয়ে দিলাম এখানে ফুড কোর্ট। উনি চলে গেলেন। চলে যাওয়ার 5 মিনিট পরে উনি চলে আসলেন 2টা পানির বোতল নিয়ে। তো নেওয়ার পরে একটা উনি ওনার জন্য রাখলেন, উনি আমাকে অফার করলেন যে এটা আপনার জন্য আমি নিয়ে এসেছি। তো ওই যে বেস্ট মেমোরিটা স্যার, কারণ একটা আমি মনে করি কাস্টমার সার্ভিসে আমি সার্থক, কারণ আমি একটা মানুষের যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে লেভেলে দেখতে যেতে পেরেছি। উনি বুঝতে পেরেছেন যে আমি ওনার ক্ষেত্রে কোনো রকমের কোনো বৈষম্যতা ক্রিয়েট করিনি। উনি আমাকে একটা পানির বোতল কিনে নিজের পয়সায় কিনে এনে দিলেন। এই যে আমাকে মূল্যায়ন করলেন উনি, এবং আমি ওনাকে মূল্যায়ন করলাম, এই যে ব্যাপারটা, বৈষম্যটা কখনো রাখা যাবে না। আমার কাছে কাস্টমার মানে কাস্টমার,
সে যে টাকায় পে করুক না কেন অবশ্যই সে একটু বেশি এক্সট্রা সার্ভিস পাবে, বাট যে মানুষ হিসাবে বেশি মূল্যায়নটা সবসময় নর্মাল থাকতে হবে। রাইট। মানুষের প্রতি মানুষের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং আহ, আমরা তো পৃথিবীতে সবাই চিরদিনের জন্য আসিনি, আমাদের তো চলে যেতে হবে। তো মানুষের যে ব্যবহারগুলো আছে, ব্যবহারগুলো থেকে যায়। তো এটা খুবই জরুরি আর কি। তো এই ফিলোসফিটা কিন্তু আমাদের সবার ধারণ করা উচিত, যে আহ, আমি যে নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ভাবি বা অনেক বড় মনে করি, এটা আলটিমেটলি তো আমি না। তারপর আমি ভাবি বা নিজেকে মনে করি, বড় করে দেখি বা চিন্তা করি। আহ, তো এই এই যে ছোট ছোট ব্যাপারগুলো, আপনি তো সেই লোকটার যে ওই আচরণটা আপনাকে আজকে তাকে মনে করতে বাধ্য করেছে, তাই না? তো মানুষ কিন্তু এভাবে বেঁচে থাকে। হ্যাঁ, মানে সেই লোকটা বেঁচে আছে কিনা তা আপনি জানেন না, আমিও জানি না, বাট সে কিন্তু বেঁচে আছে আপনার মধ্যে। এই যে আমাকে বললেন আমি আরো ক্লাসরুমে গিয়ে এই কথাগুলো বলবো, তাহলে ওই লোকটা কিন্তু বেঁচে থাকলো তার আচরণের কারণে। তো খারাপ যদি আচরণ করে কেউ, সেই বিষয়টা ওইভাবে নেগেটিভ ভাবেই থেকে যায়। তো আমাদের সবারই উচিত ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা। এটা খুব জরুরি আর কি মানুষের মানুষে। কারণ পৃথিবীতে মানুষ তো আসছে এ কারণেই যে মানুষ পৃথিবীতে বসবাস করবে, একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখবে। এবং এই এই যে সুন্দর আচরণ, এই আচরণ দেখেই তো মানে বোঝা যাবে যে সে আসলে মানুষ, তাই না? আমরা তো আশরাফুল মাখলুকাত এই কারণে বলা হচ্ছে সকল প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমাদের আচরণ শ্রেষ্ঠ, তাই না? সো এটা খুবই জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটা ফিলোসফি আপনি নিজে ধারণ করেন। তো এখন আমি যদি জাস্ট একটু জানতে চাই, প্রবাবল, যে আফটার 10 ইয়ার্স আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? 5 থেকে 10 বছর পরে আমি যদি আমাকে দেখতে চাই, আমি এতটুকু চাইবো যেন আমি আমার পরিবারের সাথে থাকতে পারি। কারণ হচ্ছে প্রবাস জীবনটা একটু কষ্টের, কারণ ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। যদিও আমার ওয়াইফ আমার সাথে কাতারে আছেন, বা তারপরে দিন শেষে যখন বাবা মা বোন যখন পাশাপাশি থাকতে পারার যে সার্থকতাটা, এটা আসলে সবার ভাগ্যে থাকে, যেটা আমি মনে করি। তো আর যদি স্যার কর্মক্ষেত্রে আমি দেখি, আমি নিজেকে দেখতে চাই একজন ব্যবসায়ী হিসাবে। আমি মনে করি আমার কর্মজীবন মোটামুটি যতটুকু দরকার ছিল আমি করেছি। আর নিজেকে আমি একজন ব্যবসায়ী হিসেবে দেখতে চাই, এবং অন্যের কর্মসংস্থানটা আমি করতে চাই এই ইন্ডাস্ট্রির মাধ্যমে। কারণ যেহেতু আমার এক্সপেরিয়েন্স এক্সপার্টিস এই ডিপার্টমেন্টেই আছে, এই ইন্ডাস্ট্রিতে আছে, তো আমি এটাই করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো এখন আমি জাস্ট একটু জানতে চাই, যেহেতু আপনি মানে বিদেশে থাকলে তো অনেক ইন্টারন্যাশনালি অনেক নিউজ পাওয়া যায় ডিরেক্টলি, আমরা হয়তোবা অনলাইনে দেখি অথবা নিউজ পেপারে টেলিভিশনের মাধ্যমে দেখি। আপনারা তো বিভিন্ন দেশের মানুষের সাথে আপনাদের কথাবার্তা হয়। তো বর্তমান যে পৃথিবী জুড়ে একটা ক্রাইসিস ইন টার্মস অফ পলিটিক্যাল অর ইকোনমিক অর আদার আসপেক্টস, এই যে একটা টানাপোড়েন, এটাতে আমাদের এই বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে আর কি? আমরা কোন দিকে মুভ করছি? তো আমি যেটা মনে করি, যেদিকে মুভ করছি এটা ভালো দিকে মুভ করছি না। কারণ আসলে হয় কি, একটা দেশের প্রধান যখন নিজেকে কন্ট্রোল করতে না পারে, এই যে সাফারটা হয় তার দেশের সাধারণ জনগণ, যেটা আমরা সাফার করি। যেমন রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, আপনি হয়তো অবগত আছেন যে কাতারে যে আমেরিকান যে ইউএস বেসড, এটা কাতারে আছে, সবচেয়ে বড় ইউএস বেস মিডল ইস্টের মধ্যে। তো রিসেন্টলি যখন ইরান অ্যাটাক করলো ইউএস বেসটাতে, তখন আমি আসলে স্যার রাস্তাতেই চা খাচ্ছিলাম আমার যে কলিগদের সাথে, ঠিক আমার মাথার উপরে আমি দেখলাম যে ইয়াগুলো চলে আসছে, যে মিসাইল গুলো মারছে। আচ্ছা আচ্ছা। তখন মিসাইল গুলো ঠিক মতো উঠলি, তো হয়তো আমি তখন ভেবেছিলাম যে এটা হয়তো আমার শেষ দিন, আমি এরপর আর কারোর সাথে দেখা করতে পারবো না। তার সাথে বাসায় ফোন দিয়ে বললাম সবাই ভালো থেকো। তার রহমতে হয়তো ওই পরে কোনো ঝামেলাটা হয় নাই। তবে আমি যেটা মনে করি, আপাতত যে ব্যাপারগুলো চলছে, যে পলিটিক্যাল যে ব্যাপারগুলো, আসলে যখন মানুষ তাদেরকে লোভের যে জায়গা থেকে যদি সংযুক্ত করতে পারে, তাহলে হয়তো সবাই ভালো থাকতে পারবে। কারণ এই লোভ আক্রোশের কোন কারণে একজন একজনের উপর আক্রমণ করতেছে, এবং যে ব্যাপারগুলো দখল করার যে দায়িত্ব ব্যাপারগুলো, এর থেকে যদি তারা তাদের যদিও তারা তো আমার কথা শুনবে না, বা যদি তারা বেনে সেই কাজটা করে, যে হ্যাঁ, যেটা আমরা মাত্র ডিসকাস করলাম যে মানুষ মরণশীল, আর কিভাবে মানুষের ক্ষতি করতে কোনো কিছু লাভ নেই, এছাড়া এই জিনিসটা থেকে তারা বুঝতে পারে, তাহলে হয়তো বা একটা সুন্দর পৃথিবী আমরা পেতে পারি। আর প্রত্যেকের দায়িত্ব হবে যে এটা, যে আমরা যেন মিথ্যা কোনো প্রপাগান্ডা না ছড়াই কারো ব্যাপারে। কারণ এই ছোট ছোট ব্যাপারগুলো যখন একটা সময় বড় হয়ে যায়, তখন এটা ম্যাস লেভেলে
ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাইট। সো এটারই একটা জাস্ট কমপ্লিমেন্টারি কোশ্চেন, যেমন আমাদের যে সমাজটা, বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে সমাজের যেই একটা বন্ধন ছিল বা একটা মূল্যবোধের জায়গা ছিল বা মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল, বা এখনো আছে, এটা নেই যে তা না, এখনো আছে মানুষের প্রতি মানুষের দরদ, মায়া, মোহব্বত। বাট এটা গ্রাজুয়ালি কি কমে যাচ্ছে না? মানে আমরা আরো 20-30 বছর আগে যেরকমটা নিজেদেরকে আমরা এক্সপ্লোর করতাম, আমরা জানার চেষ্টা করতাম, বা আমরা দেখতাম যে মানুষে মানুষে যে এরকম একটা রিলেশনশিপ ছিল, সেটা আস্তে আস্তে কি অবক্ষয় হচ্ছে না? এবং এটা কি আপনি মনে করেন যে ওই যে একটা আম, বিশ্ব পরিস্থিতির কারণ, বিশেষ করে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং মানুষ এখন অন্য প্রান্তে কি হচ্ছে দ্রুত জেনে যাচ্ছে, দেখতে পাচ্ছে। আমরা যে ওই মানে মাঠে দাঁড়িয়ে ঈদের আগের দিন চাঁদ দেখার সময় যে উল্লাসটা করতাম, সেটা তো আমরা এখন ওরকম ভাবে করছি না, আমাদের বাচ্চারা করছে না, কারণ তারা মোবাইল ফোনে পেয়ে যাচ্ছে সাথে সাথে চাঁদ উঠেছে, বা তারা অপেক্ষায় থাকে না। বাট আমরা তো ওই যে দেখা যেত মাগরিবের আগেই ওই মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে একটা চাঁদ দেখবো। এই যে একটা ব্যাপার, তো এটা এটা দিনকে দিন কি কমে যাচ্ছে না? আনন্দ কমে যাচ্ছে না? আমাদের আবেগ অনুভূতি কমে যাচ্ছে না? মানুষের প্রতি মানুষের যে দরদ, মায়া, মহব্বত, এটা কি কমে যাচ্ছে না? তো এটার মূল মানে ব্যাসিসটা কি, কেন এরকম হচ্ছে? এটা কি ওই যে বিশ্ব পরিস্থিতির পরিবর্তন, নাকি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তির পরিবর্তন? কি আপনি কি মনে করেন? তো আমি যেটা মনে করি সম্পূর্ণরূপে টেকনোলজির উপরে, কারণ টেকনোলজির যে সুবিধা থাকে অসুবিধাটাও আছে। কারণ এই টেকনোলজি আসার পরে আমাদের প্রত্যেকের হাতে মুঠোফোন চলে এসেছে, এবং এই মুঠোফোনের কারণে আমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি এখন বেশি একা হয়ে গিয়েছে। আগে যেরকম রাত্রে ডিনারের টেবিলে আমরা সবাই বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম, বাট এই টেকনোলজির কারণে এখন আমরা নিজেদের ঘরের মধ্যে বসে মোবাইলের ভিডিও দেখছি, ল্যাপটপে মুভি দেখছি আর খাচ্ছি। এই ব্যাপারটা আর এখন আগের মতো নাই। ইভেন স্যার আমি যেটা মনে করি যে এই শুধুমাত্র টেকনোলজিটার কারণেই প্রত্যেকটা মানুষের যে ভ্রাতৃত্ব বন্ধন এটা খুব কমে যাচ্ছে। আগে আমরা যখন এই ব্যাপারগুলো ছিল না, যখন টেকনোলজি খুব কম ছিল, আমরা বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডায় বের হতাম, খেলতে বের হতাম সবাই একসাথে। যে টানের যে ব্যাপারটা ছিল এলাকায় যখন আমরা বের হতাম চা খেতে, যে একটা গ্রুপিং এ আড্ডা হতো, এই ব্যাপারটা খুব কম। এখন আমরা যদি ইভেন এখনো যদি আমরা বন্ধুরা মিলে বের হই, আমাদের 4-5 জনের হাতে 5টা মোবাইল থাকে, যে যার মতো মোবাইল স্ক্রলিং করতেছি। তো ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা অনেকখানি কমিয়েছে, যেটা আমি মনে করি শুধুমাত্র টেকনোলজির কারণে। রাইট, ওয়েল অ্যাড্রেসড। আরেকটি বিষয় আমরা জাস্ট জানার চেষ্টা করি আপনার ইউনিভার্সিটি লাইফ নিয়ে। তো আপনি ইউনিভার্সিটি লাইফটাকে কিভাবে ডিফাইন করবেন, বা আপনার কিভাবে এই বিষয়টাকে আপনি এখনো মনে রাখেন, বা এটাকে কি এনজয় করেছিলেন কিনা ওই সময়টায়? ভালো মন্দ বা ভালো লাগা মন্দ লাগা কোনো মজার স্মৃতি ওভারঅল একটু শেয়ার করেন আর কি। ইউনিভার্সিটি লাইফ বলতে আমি যেটা মনে করি, একটা মানুষের সর্বশ্রেষ্ঠ সময় হবে ইউনিভার্সিটি লাইফ। অবশ্যই স্কুল লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট, বাট ইউনিভার্সিটি লাইফে আমরা হয় কি, আমরা মোটামুটি একটা ফ্রিডম পেয়ে যাই, এবং যে আমাদের যে বন্ধুত্বমূলক যে আচরণটা থাকে সবার ক্ষেত্রে, আমাদের যে বন্ধু বান্ধবের সাথে আমরা যেখানে যে ব্যাপারগুলো থাকে, এটা সম্পূর্ণ ডিফারেন্স। কারণ আমি যেটা মনে করি যে ইউনিভার্সিটি লাইফের যে সময়গুলো থাকে 4টা বছর, যে একটা বন্ডিং ক্রিয়েট হয় টিচারের সাথে, স্টুডেন্টদের সাথে বা বন্ধুর সাথে, ইভেন ইউনিভার্সিটিতে দারোয়ানটা থাকে ওনার সাথেও যে একটা বন্ধুত্বমূলক সম্পর্কটা থাকে, এটা আমি মনে করি সবসময় সারা জীবনের জন্য থেকে যায় স্যার। আর আমি যেটা মনে করি, কোনো স্টুডেন্টের উচিত হবে না স্টুডেন্ট লাইফটা স্কিপ করা। কারণ আমি যেটা পার্সোনালি ফিল করি এখন, কারণ আমি তো বললাম স্যার, আমি যখন 1 বছর কমপ্লিট হয় ইউনিভার্সিটি, তো আমি তখন ইন্টারনেট জয়েন করি ওয়েস্ট ইন্ডিয়ান হোটেলে। তো তখন আমার 100% ক্ষমতা ছিল না ক্লাস সবগুলো করার। তো কিছু কিছু জায়গায় আমি খুব একটু গ্যাপ চলে যায় আসে আমার, যেটা আমি এখন পর্যন্ত ফিল করতে পারি। হয়তো বা আমি যদি জবটা না করতাম, আমি আমার বন্ধুদের সাথে একসাথে ক্লাসে আড্ডা দিতে পারতাম, টিচারের সাথে যে ব্যাপারগুলো থাকে সহজপূর্ণ সম্পর্কটা, ওটা আর একটু বেশি গভীর হতো আমি যেটা মনে করি আসলে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার কোনো ভালো লাগা মন্দ লাগা স্মৃতি বা বন্ধুদের সাথে আপনার সম্পর্ক বা আড্ডা বা কোনো ধরনের বিশেষ স্মৃতি আছে কি, বা এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনাকে এখনো তাড়িত করে, বা আপনি হাসেন, মজা করেন, মজা পান নিজে নিজে অনেক সময় মনে পড়লে? তো এটা এখনো মনে আছে বলতে, আমাদের তুহিন স্যার যে আছেন, তুহিন স্যার যখন আমাদের প্রথম ক্লাসটা নেন উনি, আমরা তখন একবারে নতুন একটা ইউনিভার্সিটিতে প্রথম আমাদের যে ক্লাসটা হবে, তখন আমাদেরকে স্যার ব্রেকের আগে বলেছিলেন যে আমি তোমাদের জন্য খুবই ফ্রেন্ডলি,
তোমরা চাইলে ক্লাসে চা নিয়েও খেতে পারবে। আমি উনি যে একটা এক্সাম্পল দিয়েছেন যে ফ্রেন্ডলি ব্যাপারটা, আমরা নতুন থাকার কারণে আমাদের মাথায় জিনিসটা কাজ করেনি। আমরা ব্রেক টাইমে গিয়ে চা এনে স্যারের সামনে চা আচ্ছা আচ্ছা, মানে এগুলো একটু মনে পড়ে স্যার, যখন আমার যখন জন্মদিন ছিল, আমার বন্ধু বান্ধব টিচাররা সবাই মিলে খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করতাম, বা বন্ধুদের সাথে যখন কোথাও খেতে গেলাম, তো হয়তো না যে হয় যে 5 জনের 6 জনের যে সার্কেলটা থাকে, কেউ বলছে আমি 50 টাকা দিব, কেউ 20 টাকা দিব, এই যে একটা ব্যাপারটা, এই জিনিসটা খুব মিস করি স্যার আসলে। এখন পকেটে টাকা আছে কিন্তু বন্ধু বান্ধবের ব্যাপারটা খুব কমে গেছে। রাইট রাইট। আচ্ছা, মানে এই মুহূর্তে ইনস্ট্যান্টলি মানে কোন কোন বন্ধুর কথা মনে পড়ছে আপনার? তো এই মুহূর্তে যদি আমি মনে করি, আমি ইউনিভার্সিটির যে বন্ধু যে সাহেব, আমি যখন রিসেন্টলি যখন ইউএসএ যাই তখন ওর ওখানে আমি গিয়েছিলাম। সাহেবের কথা মনে পড়ে, প্রান্ত যে এখন অস্ট্রেলিয়াতে আছে, বা জাহিদ, উৎস, দেন সুদীপ্ত, যারা এই ফ্রেন্ড সার্কেল গুলো আমরা যারা আছে, বা সূচনার সাথে আমার এখনো কথা হয়। এমনও হয়েছে স্যার যে সূচনা হচ্ছে আমার লাইফ মানে মেয়ে ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে ভালো একটা ফ্রেন্ড। আমার লাইফে 2-3টা মেয়ে ফ্রেন্ড ছিল হয়তো, তার মধ্যে সূচনা একজন খুবই ক্লোজ একজন ফ্রেন্ড। তো তার সাথে এখন কথা হয়। তো এই যে একটা সার্কেল ছিল আমাদের, তো এটা খুব মিস করি আমি আসলে স্যার। আচ্ছা, আপনাদের নিয়ে আমি আর শাওন স্যার যে ওই এসে গিয়েছিলাম সিলেটে, জাফলং, তারপরে বিছানাকান্দি, রাতারগুল, ওই ইয়েটা কি মনে আছে আপনার? মানে আপনার স্মরণ আছে কিনা, মানে ওই ট্যুরটা আমাদের? ট্যুরটা বলতে আমি হয়তো বা আপনি কি মিস করেছিলেন? 10-12 বছর আগের কাহিনী তো, তবে যতটুকু মনে আছে স্যার, আসলে ওই যে ট্রিপ গুলো স্যার আসলে ভোলার মতো না। রাইট। আর এই ব্যাপারগুলো স্যার একটা সময় থাকে, যখন এই যে ট্রিপ গুলো আমরা যখন দেই, আসলে সব বলে না যে কখনো সময় পেছনে গুলো ফিরে পাওয়া যায় না, বা ওই অতীতের সময়গুলো খুব ভালো থাকে, ওগুলো আসলে মিস করি স্যার আসলে। এখন ওইটা তো চাইলেও পাওয়া যাবে না, তবে যে সম্পর্ক ক্রিয়েট হয় স্যার ওই মোমেন্ট গুলোতে, ওইটা স্যার আসলে খুবই দামি একটা সম্পর্ক স্যার। রাইট, এভারগ্রিন মেমোরি আর কি, গোল্ডেন মেমোরি। জি স্যার। আচ্ছা, এখন একদমই আপনার ব্যক্তিগত ব্যাপারে বলি যে আপনি আপনার পরিবার, আপনার শৈশব নিয়ে কিছু বলেন আমাদের। শৈশব বলতে স্যার আমার ওই পরিবার, যেটা আমার পরিবার বলতে গেলে যে জয়েন্ট ফ্যামিলি বলা চলে, বা কারণ আমাদের যে ঢাকাতে যে বাড়িটা আছে, এখানে আমাদের চাচা ফুপিরা সবাই পাশাপাশি, দাদাদের আমরা সবাই একসাথে পাশাপাশি, সব এখান থেকে বড় হওয়া আর কি। তো ছোটবেলার মেমোরি বলতে স্যার অনেক কিছুই আছে। আর যেমন ছাদে যখন বৃষ্টি পড়তো, তখন আমরা ছাদ পুরো যে বন্ধ করে ফেলার পরে যে বৃষ্টির পানিতে মোটামুটি হাঁটু সমান পানি হয়ে যেত ছাদের মধ্যে, ওটার মধ্যে আমরা ফুপিরা সবাই কাজিনরা মিলে সব খুব খেলাধুলা করতাম। আর যে মাঠের যে ব্যাপারগুলো স্যার, ছোটবেলায় তো বাসায় ওই সন্ধ্যা হলেই মাগরিবের আগে চলে আসতে হবে, যে ব্যাপারটা ছিল, আম্মু খুব ভয় পেতাম। আর যখন স্কুলে থাকি, যখন স্যার ওই গেমস খেলতাম, মোস্তফা গেমস, এটা এখন তো বললেই চলে, এটা তো কয়েন দিয়ে খেলতাম, ওটার জন্য প্রচুর মার খাওয়া লেগেছে। আচ্ছা 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 আচ্ছা, একটা মনিটর থাকতো এই যে এরকম এরকম করা। রাইট 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 রাইট, জয়স্টিক আর কি, এটা জয়স্টিক বলে। হ্যাঁ হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ছিল আসলে এই সময়টা। আমরা একদম মানে অনেকক্ষণ কথা বললাম, একদম শেষের দিকে। তো শেষে যাওয়ার আগে আমরা যেটা করি, কিছু প্রশ্ন থাকে 10টার মতো, এই 10টা প্রশ্ন যে কোনো একটা অপশন আপনাকে বেছে নিতে হবে। তো সেরকম কিছু প্রশ্ন না, জাস্ট অপশন আর কি। তো অপশন থেকে যে কোনো একটা অপশন, 2টা অপশন থেকে একটা অপশন আপনাকে চুজ করতে হবে। তো দেখি আপনার জন্য কি কি আছে আর কি। তো প্রথম যেটা আছে, আপনি যেহেতু কাতারে বসবাস করছেন, তো কাতারকে বেছে নেবেন না বাংলাদেশকে? কাতার আর বাংলাদেশ? স্যার সার্বিক পরিস্থিতি চিন্তা করলে কাতার। ওকে, এরপরে পলিটিক্স আর ইকোনমিক্স? পলিটিক্স। ওকে, এরপরে এমিরেটস আর কাতার এয়ারওয়েজ? কাতার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে ফেসবুক আর ইউটিউব? স্যার ফেসবুক। ফেসবুক, আচ্ছা। আপনি যা করছেন তাই বলছেন আর কি, অনেস্ট আনসার। এরপরে দোহা আর দুবাই সিটি? স্যার দোহা। ওকে, এরপরে আপনার ফিল্ডের একটা প্রশ্ন, সেটা হলো ফ্রন্ট অফিস আর হাউসকিপিং? স্যার ফ্রন্ট অফিস। ফ্রন্ট অফিস, ওকে। এরপরে যেটা আছে আপনার জন্য, এয়ার ট্রাভেল আর লং ড্রাইভ? স্যার অবশ্যই এয়ার ট্রাভেল। ওকে, ওয়েস্টার্ন ফুড আর মিডল ইস্টার্ন ফুড? স্যার মিডল ইস্ট।
ওকে। আচ্ছা, এরপরে ঘুমানো পছন্দ নাকি জেগে থাকা? স্যার জায়গা থাকাটা আমি প্রেফার করি, যদি ঘুম না থাকতো লাইফে খুব ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, গ্রেট। সো এটাই আপনার শেষ প্রশ্ন ছিল। তো এখন আমরা একদম মানে এট দ্য ভেরি এন্ড জাস্ট আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার আমি তো নানা ধরনের বিষয়গুলো আনার চেষ্টা করলাম, আপনার নিজে থেকে যদি কিছু বলার থাকে বা অডিয়েন্সদের জন্য কিছু বলার থাকে বা আপনার ফ্রেন্ডসদের জন্য, ফ্যামিলির জন্য, অথবা আপনার জেনারেশন বা ইয়াং জেনারেশনদের জন্য কিছু ওভারঅল যদি কিছু বলার থাকে বলেন। ওভারঅল বলতে গেলে আমি শুধু কিছু কথা মেনশন করবো সবার জন্য ম্যাথ লেভেলে। সেটা হচ্ছে নিজেকে সবসময় সৎ রাখতে হবে, কখনো গায়ে পড়ে তার সাথে ঝামেলা করার দরকার নেই। কারণ যুগটা এখন এমন চলে আসছে যে মানুষ সে কোনো নিরাপত্তা নেই। তো যদি কেউ কোনো কারোর সাথে ঝামেলা করতেও আসে, আমি যেটা মনে করি এটাকে স্কিপ করে নিজের মতো করে চলো। আর যেহেতু আজকে ভালোবাসা দিবস, সবাইকে আসলে উচিত ভালোবাসা এবং সবার উচিত যে মন থেকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকা এবং অবশ্যই সৃষ্টিকর্তার ইবাদত করা এবং নিজের পরিবারের খেয়াল রাখা, বাবা মার খেয়াল রাখা এবং খেয়াল রাখতে হবে কখনো যেন নিজের পরিজন কাউকে কষ্ট দিয়ে কথা না বলে। আচ্ছা আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। তো আমরা শুরু করেছিলাম একরামের সাথে কথা বলা। একরাম হচ্ছে খুবই সুদর্শন, খুবই স্মার্ট, খুব সুন্দর গুছিয়ে কথা বলে, একটি ভালো প্রতিষ্ঠানে এখন কর্মরত, সুন্দর জীবন গঠন করেছে। সেই একরামের সাথে কথা বলছিলাম এবং একরামের যে পরামর্শ সবার প্রতি সেটা হচ্ছে যে সবাই যাতে সুন্দরভাবে থাকে, মিলেমিশে থাকে, ভালোবাসা বিলিয়ে দেয়। আজকে বললো যে ভ্যালেন্টাইন্স ডে, যদিও এটা আমাদের সংস্কৃতির অংশ না, বাট এটা যেহেতু বিশ্বব্যাপী মানুষ স্মরণ করে এই দিন, স্পেশালি সেক্ষেত্রে এই ভালোবাসাটা যাতে প্রতিটা দিন থাকে, মানুষে মানুষে ভালোবাসা থাকে, পরিবারের প্রতি থাকে। এবং পাশাপাশি আমাদের যেটা আজকে পয়লা ফাল্গুন, মানে ফাল্গুন মাসে তো প্রকৃতি সাজে নিজের মতো করে। তো আমাদের প্রকৃতি যেমন সাজে, মানুষ হিসেবে আমরা তো প্রাকৃতিক, আমরাও দুনিয়াতে আসি আবার চলে যাব। তো এই সময়টা আমরা যাতে নিজেদেরকে সাজাতে পারি, সেটাও একটা মেসেজ মানুষের প্রতি, যে আমাদের নিজেদেরকে কিভাবে আমরা সাজাতে পারি, অন্যকে কিভাবে ভালো রাখতে পারি। এই মেসেজগুলোই হচ্ছে একরামের কাছ থেকে আমরা পেলাম। তো একরাম, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন আপনি, এত সময় ধরে কথা বলেছেন। অনেক দিন পরে আপনার সাথে কথা হলো, আমার খুব ভালো লেগেছে যে আপনাকে পেয়ে, এবং অনেক দিন পরে সামনাসামনি কথা হলো। ফোনে হয়তো বা মেসেজিং হয়, কথা হয়, বাট এভাবে সামনাসামনি কথা বলতে পেরে আমারও খুব ভালো লেগেছে, আনন্দিত বোধ করছি। তো আপনি ভালো থাকবেন, দোয়া রইলো। যেটা শুরুতে বলছিলাম যে আপনার কনজুগাল লাইফ, এই বৈবাহিক জীবনে আপনি অনেক ভালো করেন, ভালো থাকেন, উন্নতি করেন, এবং মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, ভাই বোনদের প্রতি, সেগুলো আপনি ঠিকভাবে পালন করেন এবং দেশের জন্য আপনি কাজ করেন, এটা আমাদের চাওয়া। তো আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই আবার কখনো আপনার সাথে কথা হবে এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ভালো থাকবেন আপনি। স্যার আপনি খুব ভালো থাকবেন, আমাকে ধন্যবাদ আজকে ইনভাইট করার জন্য। অ্যাটলিস্ট মনের কথাগুলো প্রকাশ করতে পারলাম কারোর সাথে, যাকে আমি চিনি, আমি শ্রদ্ধা করি, তার থেকে আমি শিখেছি, আমার শিক্ষার জীবন লেখা এবং বাস্তব জীবনে কাছে লাগাতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার।